মাশায়েক? শোনা যাচ্ছে আমার কথা? নওশিন? Yes, sir. ওকে। আদিবাসী কারা? হু আর দ্য ইন্ডিজেনাস? হু আর দ্য আদিবাসীজ Sir, ইন বাংলাদেশ? the native peoples, ওকে, তারপর নেটিভ পিপল বলো। আর কি একটা জায়গায় যারা অনেক দিন ধরে থাকে, মানে একদম ফার্স্ট থেকে থাকে ওকে এরকম কেউ, ওকে কমিউনিটি, গ্রুপ অফ পিপল যারা নেটিভ ওখানে আর কি অনেক অনেক সময় ধরে থাকে, স্যার। আচ্ছা, সো তো বাংলাদেশে why the question of the indigeneity is important in Bangladeshi aspect? Why the question of indigeneity itself, it is the question. Indigeneity why itself it arised, হ্যাঁ তোমার হচ্ছে অ্যাজ এ কোশ্চেন, একটা প্রশ্ন আকারে এটা কেন এসেছে ইন্ডিজেনিটি বা আদিবাসী? হয় স্যার, মেবি বিকজ ওদেরকে আসলে প্রপার রেকগনিশনটা দেওয়া হচ্ছে না যেটা ওরা ডিজার্ভ করে। আমরা তারা এই এই ডিভিশন গুলো কেন হচ্ছে মাশায়েক? শোনা যাচ্ছে মাশায়েক আমার কথা? Yes, sir. আমরা তারা এই ডিভিশন গুলো কেন আসছে? খেয়াল করো, এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ডিবেট আছে। হ্যাঁ, একটা সময় তোমরা তো জানো হোয়াট ইজ কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম তো জানো, হোয়াট ইজ কলোনিয়ালিজম? Yes, sir. Yes, কলোনিয়ালিজম কি জিনিস সিম্পলি? sir. ডমিনেন্ট গ্রুপ হয়ে যাওয়া, লাইক যেরকম ইন্ডিজিনাসদেরকে আমরা যারা আর কি বিগ লার্জার কমিউনিটি যারা আছে ওরা ডমিনেট করে এরকম। আচ্ছা, বিষয়টা খেয়াল করো, কলোনিয়ালিজম হয়েছে যখন পশ্চিমা কয়েকটা দেশ, স্পেসিফিক্যালি ব্রিটেন, স্পেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, হ্যাঁ, এরা যখন সারা দুনিয়ার প্রায় 84 ভাগ জায়গা দখল করে সেখানে তাদের, তাই না, সে জায়গাগুলো তারা দখল করে, তাই না, দে অকুপাইড দোজ ল্যান্ড, এবং সেখানে প্রায় তারা 400 500 ইভেন কোথাও কোথাও 200 300, মানে 200 থেকে 500 বছর ধরে সেসব জায়গায় তারা শাসন করেছিল। ক্লিয়ার? দিস ইজ মানে সামথিং যে অকুপাইং আদার ল্যান্ডস। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার নওশিন? তো Yes, ওরা sir. যখন অকুপাইটা করেছে, এটাই হচ্ছে মোস্টলি কলোনিয়ালিজম। তো ওদের এই অকুপেশনের পরে কি হলো খেয়াল করো, আমরা যে এখন আজকের আমেরিকা কল্পনা করি, এই আমেরিকা তো হোয়াইটদের আমেরিকা ছিল না। খেয়াল করছো জিনিসটা? Yes, sir. ল্যাটিন আমেরিকা কল্পনা করি, মোস্টলি এখানে শুধু ছিল রেড ইন্ডিয়ানরা। তো আমেরিকানরা যাওয়ার পরে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড দেয়ার, ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্য অস্ট্রেলিয়া, কারেন্ট অস্ট্রেলিয়া, থিঙ্ক অ্যাবাউট দ্য নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে বলা হতো যে ব্রিটেনে তোমার হচ্ছে যখন কেউ খুবই জঘন্য অপরাধ করেছে, খুবই সিভিয়ার ক্রাইম করেছে, আর খুব মানে তার মৃত্যুদণ্ড বা এরকম কিছু, তখন তাকে বলা হলো যে ইউ হ্যাভ দ্য অনলি ওয়ান অপশন, তোমাকে এক্সাইলে পাঠিয়ে দেওয়া হবে, হ্যাঁ, দেশান্তরিত করে দেওয়া হবে। কোথায় করে দেওয়া হবে? ওশেনিয়া, অস্ট্রেলিয়াতে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. শাস্তি আকারে অস্ট্রেলিয়াতে পাঠানো হতো, নিউজিল্যান্ডে পাঠানো হতো। তারপর হচ্ছে তারা হচ্ছে এই যে, আর তারা এই যে সারা দুনিয়াতে দখল করেছে, দ্য প্রাইমারি রিজন, মৌলিক রিজনটা ছিল তাদের এক ধরনের ইকোনমিক ক্রাইসিস ছিল সে সময়। হ্যাঁ, তো সারা দুনিয়াতে তারা এরকম চষে বেরিয়ে সারা দুনিয়া দখল করেছে। তো দখল করতে গিয়ে আমেরিকাতে তারা থেকে গেছে, অস্ট্রেলিয়াতে তারা থেকে গেছে, থেকে গেছে না? আমার সঙ্গে যদি তোমরা যদি রেসপন্স না করো তো আমি বুঝবো না যে হুদার ইউ আর ইন দ্য ক্লাসরুম অর নট। মাশাই, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. তোমরা যদি রেসপন্স না করো, আই কান্ট মানে হচ্ছে এক্সপ্লেইন। আচ্ছা, সো খেয়াল করো, তো এরা হচ্ছে যে সারা দুনিয়াতে এভাবে হচ্ছে তারা চলে গেল। তো চলে যাওয়ার পর কি হচ্ছে, আমেরিকাতে তো রেড ইন্ডিয়ান, ওখানে ল্যাটিন আমেরিকাতে রেড ইন্ডিয়ান, তোমার অস্ট্রেলিয়াতে অ্যাবরজিন পিপল,
নিউজিল্যান্ডে মাওরি সেখানকার তো লোকাল পিপল ছিল, তখন তারা সেখানে যাওয়ার পরে যে কাজটা করলো, তাদের ভূমি, তাদের জায়গা জমি, ল্যান্ড, এভরিথিং দে অকুপাইড, তারা এগুলোকে দখল করেছে। আর সেখানে রেসিস্টেন্সও হয়েছে, যারা লোকাল লোক ছিল, যারা লোকাল রেড ইন্ডিয়ান বা মাওরি বা অ্যাবরজিন, তারা ব্রিটিশদের বিরুদ্ধে রেসিস্টেন্স করেছে, ফরাসিদের বিরুদ্ধে রেসিস্টেন্স করেছে, করেছে না সারা দুনিয়াতে? Yes, sir. Yes, sir. রেসিস্টেন্সের পরে তারা একটা জায়গায় লাস্টে দেখা গেল কি যে কি আমেরিকান শহরগুলাতে ব্রিটিশরা তারা তারা মানে সেখানে তারা এটাকে অকুপাই করে ফেললো, শাসন ব্যবস্থা সবকিছু কায়েম করে ফেললো। আর যারা রেড ইন্ডিয়ান, কানাডাতে একই অবস্থা হয়েছে, তাদেরকে গেট ওয়াইজ করে বহু রিমোট এরিয়াতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, মানে একটা জঙ্গলের এলাকা বা কোন একটা এলাকাতে বলতেছে যে দিস ইজ ইউর ল্যান্ড, মানে এর বাইরে আর আইসো না। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এখন আসলে এগুলো তো হচ্ছে কলোনিয়াল পিরিয়ডের ঘটনা। কলোনিয়াল পিরিয়ডের পরে আমরা দেখলাম 1948 এর যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণা যখন ঘোষণা হয়ে গেল, তখন তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, যে কোশ্চেন অফ দ্য সেলফ ডিটারমিনেশন। যাই হোক, তো আগেকার জমানায় তো তোমার এত ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, পলিসিস, এত ইনস্টিটিউশনাল মেকানিজম কিছুই ছিল না। হ্যাঁ, সবাই মানে ডিফারেন্ট সোশিও ইকোনমিক পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে বসবাস করত। কিন্তু এরপরে আমরা যেটা দেখলাম যে ইকোনমিক ক্রাইসিসের কারণে আবার যেটা মানুষ শুরু করলো 60s এবং 70s এ, স্পেসিফিক্যালি আমি যদি বলি 60s এবং 70s এ, গত শতাব্দীতে সারা দুনিয়াতে এক ধরনের মডার্নাইজেশনের, দেখছো না তোমরা, একটা ডেভেলপমেন্টাইজেশন, একটা প্রসেস দেখছো না তোমরা সারা Yes, দুনিয়াতে, sir. নিউ লিবারেল ইকোনমি, Yes. অনেক কিছু দেখেছো। তো তখন মানুষের যেহেতু ল্যাক অফ ইকোনমিক রিসোর্সেস, তখন তারা চিন্তা করলো যে ইফ উই এক্সট্রাক্ট দ্য ল্যান্ড অফ তোমার হচ্ছে এই যে আনকাল্টিভেটেড, হ্যাঁ, এরিয়াস সাচ অ্যাজ, তুমি চিন্তা করো যে ব্রাজিলে যে ঘন জঙ্গল এলাকা আছে, কানাডাতে যে রিমোট এরিয়া গুলো আছে, পেরুতে যে রিমোট এরিয়াস গুলো আছে, সেখানে জঙ্গলে প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স আছে। ইট কুড বি ফরেস্ট্রি, ইট কুড বি তোমার হচ্ছে মানে ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল গ্যাস, কয়লা, মানে ডিফারেন্ট কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্সেস এই এলাকাগুলোতে থাকে না? Yes, sir. তো হ্যাঁ, তো তারা যে কাজটা করলো তখন, এটা সারা দুনিয়াতে তাই, এবং এসব জায়গায় তোমার হিউজ ল্যান্ড আছে। হ্যাঁ, তুমি ইন্ডাস্ট্রি করতে পারো, অনেক কিছু করতে পারো। তো যখন এই এই ধরনের একটা পরিস্থিতি, তখন তোমরা দেখলা যে সারা দুনিয়াতে, এটা শুধু বাংলাদেশে, সারা দুনিয়াতে যে জিনিসটা ঘটলো, এই যে ম্যাসিভ ডেভেলপমেন্টাইজেশন প্রজেক্টের কারণে, আগে তো তারা রেড ইন্ডিয়ানদের জায়গা জমি দখল করেছে, এখন নতুন করে যেহেতু রেড ইন্ডিয়ানরা বা মাওরিরা, তারা তো একটা জায়গার মধ্যে থাকতো বন জঙ্গল এলাকাতে, নতুন করে তাদেরকে আবার ডিসপ্লেস করা শুরু হলো। খেয়াল করছো জিনিসটা? এখন Yes, sir. মানে নতুন করে ডিসপ্লেস করা হচ্ছে এরকম ভাবে যে তাদের ভূমিগুলোতে নতুন করে তোমার হচ্ছে ন্যাচারাল গ্যাসের এক্সট্রাকশন করা হচ্ছে, বা তোমার হচ্ছে এটার নাম কি, সেখানে ইন্ডাস্ট্রি করা হচ্ছে, মানে সো নতুন করে তখন তাদেরকে আবার ডিসপ্লেস করা হচ্ছে। এখন আসো, আগের থেকে 300 বছর আগে তুমি তাদেরকে ডিসপ্লেস করেছো, এট দ্যাট মোমেন্ট কোনো ইন্টারন্যাশনাল মেকানিজম ছিল না, কিন্তু এখন ইউ আর ট্রাইং টু ডিসপ্লেস দ্যাম ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, এখন তো ইন্টারন্যাশনাল মেকানিজম আছে। তখন সারা দুনিয়াতে যারা ইন্ডিজিনাস গ্রুপ অফ পিপল, তখন তারা দুনিয়াতে প্রটেস্ট করলো। যে প্রটেস্ট করলো কি, যে আমাদেরকে নতুন করে আবার ডিসপ্লেস করা হচ্ছে, আমাদের যে একটা সেলফ ডিটারমিনেশন, রাইট টু আওয়ার ল্যান্ড, রাইট টু আওয়ার কালচার, হ্যাঁ, ইট ইজ সামথিং বিন এন্ডেঞ্জার্ড। এবং জাতিসংঘ যেহেতু বলছে যে সার্বজনীন মানবাধিকার ঘোষণা সে সুরক্ষা করবে, ফলে আমাদের ল্যান্ড, আমাদের ভূমি, এগুলোকে সুরক্ষা করতে হবে। বুঝেছো এখন তর্কটা? ওয়াই দ্য ইন্ডিজিনিটি কোশ্চেন? নওশিন, Yes, sir. সিম্পলি Yes, বুঝেছো? sir. এই কন্টিনিউয়াস অ্যাক্টিভিজমের কারণে জাতিসংঘ 1993 তে আদিবাসী বর্ষ ঘোষণা করে, আদিবাসী দিবস একটা ঘোষণা করে 9th আগস্ট, এবং জাতিসংঘের একটা আদিবাসী একটা চার্টার, তারা হচ্ছে একটা সনদ 2008 বা 10 এরকমের দিকে তারা হচ্ছে এটা, হ্যাঁ, একটা ডিক্লারেশন তারা এটা মানে তারা একটা একটা গৃহীত হয় জাতিসংঘে। সেখানে বলা হয়
যে যেহেতু প্রত্যেকটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে এবং ইন্ডিজিনাস পিপল দে আর বিং মার্জিনালাইজড উইদিন देयर ওন সোসাইটিস, কোন রাষ্ট্রে ইন্ডিজিনাস জনগোষ্ঠী তাদের মতামত ছাড়া সেই সব রাষ্ট্রের মানে ইন্ডিজিনাসদের সেসব এলাকায় তারা তাদেরকে ডিসপ্লেস করতে পারবে না, সেখানে নতুন ইন্ডাস্ট্রি করা যাবে না, তাদেরকে উচ্ছেদ করা যাবে না। এগুলো যদি করে বা তাদের হিউম্যান রাইটস বা তাদের কালচারাল রাইটস যদি ভায়োলেশন হয়, জাতিসংঘ সেখানে কি পাঠাইতে পারে? সৈন্য পর্যন্ত পাঠাইতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার মাশায়েক? Yes, sir. মাশায়েক, ইন্ডিজিনাস কোশ্চেনটা ক্লিয়ার? হোয়াই দ্য ইন্ডিজিনাস কোশ্চেন? ক্লাসরুমে নেই। তাইবা ক্লিয়ার? স্যার ওর মনে হয় নেটের Yes, সমস্যা sir. হচ্ছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাইবা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন আসো তাহলে বাংলাদেশের আদিবাসীর কোশ্চেনটা কেন আসলো? Why it is important in Bangladeshi aspect? খেয়াল করো। আচ্ছা, আমি বাংলাদেশের কোশ্চেনে যাওয়ার আগে তোমরা তো আদিবাসী কোশ্চেনটা বুঝেছো, হোয়াট ইজ দ্য ইন্ডিজিনাস কোশ্চেন বুঝেছো এখন? Yes, sir. Yes, sir. এখন আসো আমাদের এই যে সাউথ এশিয়া, আমরা তো একটা সাউথ এশিয়ান সোসাইটি কোর্স করছি। সাউথ এশিয়ান সোসাইটিতে যাদেরকে আদিবাসী আকারে মনে করা হয়, যেমন আমাদের বাংলাদেশে কাদেরকে মনে করা হয়? পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তাদেরকে মোস্টলি আদিবাসী মনে করা হয় না? Yes, Ji, sir. sir. পার্বত্য চট্টগ্রামে এবং হচ্ছে উত্তরবঙ্গে সাঁওতাল, গারো বা এই ধরনের। ইন্ডিয়াতে তুমি দেখো, হ্যাঁ, ওভার 104 মিলিয়ন ট্রাইবস, হ্যাঁ, তোমার হচ্ছে 104 মিলিয়ন ট্রাইবস, 8.6% অফ টোটাল পপুলেশন। বাংলাদেশে তো বোধহয় 3% বা 2% পপুলেশন হবে। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে, হ্যাঁ। আচ্ছা, ট্রাইবাল বেল্ট বলা হয় ইন্ডিয়াতে এই জিনিসগুলোর কাছে। আমি যাচ্ছি তোমাদেরকে ইন্ডিয়াতে দেখে নিবে। ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি বাংলাদেশের পাশে অনেকগুলো অঙ্গরাজ্য আছে, তাদের স্পেসিফিক্যালি মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, আসাম, হ্যাঁ, মণিপুর। এখানকার প্রত্যেকটা ট্রাইব নিজেদেরকে আদিবাসী আকারে নিজেদেরকে ঘোষণা করে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এবং সেখানকার একটা বড় জনগোষ্ঠী। বাংলাদেশে ওই যে ওভার 2 মিলিয়ন, হ্যাঁ, শ্রীলঙ্কাতে আছে, নেপালে আছে, পাকিস্তানে অনেকে নিজেকে ব্যাখ্যা করে। এখন আসো মৌলিক প্রশ্ন, আসো এই যে আমরা আদিবাসী আকারে ক্যাটাগরাইজ করতেছি, এইভাবে ক্যাটাগরাইজেশন করার কিন্তু মারাত্মক কিছু প্রবলেম আছে। প্রথমত তোমরা জানো কিনা জানি না যে আমরা এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার হয়। যেমন হচ্ছে উপজাতি একটা শব্দ ব্যবহার হয়, নাম শুনেছো? Yes, sir. অনেকে তাদেরকে উপজাতি বলে, অনেকে আদিবাসী বলে, অনেকে ট্রাইব বলে, অনেকে প্রিমিটিভ বলে, অনেকে নেটিভ বলে। এখন এই যে ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো কোত্থেকে আসলো? Try to remind that all this kind of categorization, it is started since colonial period, and it is the colonial ruler যারা তাদের শাসনটাকে ফ্যাসিলিটেট করার জন্য they categorize the people in different sect, এবং এগুলোকে তারা রাষ্ট্রীয় পলিসি প্রোগ্রামের মধ্য দিয়ে ইনস্টিটিউশনালাইজ করছে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এবং তারা Yes, sir. রিলেটিভ, এবং তারা চিন্তা করতো যে তাদের শাসনের সুবিধার্থে একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন, হ্যাঁ, এবং যাদের একটা হোমোজেনাস কালচার, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, সিম্পল টেকনোলজি, তাদের রিলিজিয়নটা মোস্টলি অ্যানিমিজম, intimate relation with land and forestry, distinct physical features, এই জিনিসগুলোর মধ্য দিয়ে ব্রিটিশরা তাদেরকে তোমার হচ্ছে একটা আলাদা আলাদা গ্রুপ অফ পিপল আকারে ট্রিট করেছে এবং তাদের জন্য আলাদা শাসন পদ্ধতি তারা তৈরি করেছে। আচ্ছা, কিন্তু এইভাবে ব্যাখ্যা করার, আচ্ছা এখানে কিছু প্রবলেমস অফ ক্যাটাগরাইজেশন আছে, তাদেরকে যেভাবে ক্যাটাগরাইজ করছে, আমি সে আলাপগুলোতে একটু পরে যাচ্ছি। এবং ব্রিটিশরা মূলত এই ক্যাটাগরাইজটা করেছে তাদের একটা কলোনিয়াল অবসেশনের জায়গা থেকে। কলোনিয়াল অবসেশনের জায়গাটা কি? যে আমরা হচ্ছে নোভেল, মানে হ্যাঁ, ওরা হচ্ছে ওয়াইল্ড, মানে ওয়াইল্ড ভার্সেস নোভেল, এরকম একটা ডিস্টিংশন। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ যে ডিফারেন্স, যে আমরা হচ্ছে মেইন স্ট্রিম, ওরা হচ্ছে মেইন স্ট্রিম না। ধরো বাংলায় তারা হচ্ছে ক্ষমতায় আছে, সো বাংলার মেইন স্ট্রিম জনগোষ্ঠী কারা? ও আচ্ছা, ওরা হচ্ছে মার্জিনালাইজ। এইভাবে তারা মেইন স্ট্রিম করার জন্য তারা যেভাবে ভাগ বিভক্তি গুলো করেছে। কিন্তু এইভাবে ভাগ বিভক্তি করার খুবই খুবই বড় কিছু প্রবলেম আছে। আমি যাচ্ছি বড় প্রবলেম গুলোতে। সেগুলোতে যাওয়ার আগে আমি তোমাদেরকে জাস্ট আমাদের সাউথ এশিয়ান হিস্টোরির
ইয়াতে বলি। সো ওরা যখন এইভাবে একটা গ্রুপ অফ পিপলকে তারা যখন নেটিভ আকারে ট্রিট করেছে, তখন তোমরা দেখবে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা একটা আলাদা শাসন পদ্ধতি, একটা ম্যানুয়াল তারা তৈরি করেছিল কলোনিয়াল পিরিয়ডে। ক্লিয়ার, রাইট? Yes. Yes, sir. এবং ইন্টারেস্টিংলি মনে রাখবা, পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী কখনোই 1990s এর আগে কখনোই নিজেদেরকে আদিবাসী আকারে ঘোষণা করে নাই, মানে মনেই করে নাই। তারা নিজেদেরকে আইদার ট্রাইবাল অথবা পাহাড়ি অথবা মানে বাঙালি না, নানান ভাবে পাহাড়ি বা হচ্ছে ট্রাইবাল, এইভাবে তারা এইভাবে ব্যাখ্যা করতো। খেয়াল করছো জিনিসটা? জি, স্যার। মানে এখন আমরা যেরকম মানে আদিবাসী বা ইন্ডিজেনাস র্যাম্পেন্ট ইউজ করি, আজকে থেকে 40 বছর আগে কিন্তু র্যাম্পেন্ট এভাবে কি মানে ইন্ডিজেনাস শব্দটা কিন্তু ইউজ হইতো না। ক্লিয়ার? তুমি দলিল দস্তাবেজ গুলা খুঁজে দেখো, মানে মোস্টলি ট্রাইবাল আকারে মানুষদেরকে ট্রিট করা হতো। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, কিন্তু মানে এবং বাংলাদেশে তুমি দেখো তোমার হচ্ছে পাকিস্তান পিরিয়ডের সময় বাংলাদেশের চিটং হিল ট্র্যাক্সটা 47 যে বিভক্তির সময়, তোমরা জানো কিনা জানি না, পাঞ্জাবের সঙ্গে যখন অদল বদল হচ্ছিল কিছু অংশ ভারতে পড়ে গেছে, ফলে এটা কম্পেনসেশন আকারে হিল ট্র্যাক্সটা ইস্ট পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছে। এবং 71 এর পর তো হিল ট্র্যাক্সটা বাংলাদেশের অংশই হয়ে গেছে মোস্টলি, যেটা আমরা বলবো। আমি এখন এত ডিটেইলে আলাপে যাচ্ছি না, একটু পরে আমি একটু আলাপ করবো তোমাদের সঙ্গে বাংলাদেশের ইস্যুগুলো। যাই হোক, তো হিল ট্র্যাক্সের যে জনগোষ্ঠী চাকমা মারমা, তাদেরকে তো তোমরা মোস্টলি চিনো, তাই না? দেখো না তাদের ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, তাই না, কালচারাল ডিফারেন্সেস, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ান। এখন আসো, বাংলাদেশ সরকার 2011 সাল পর্যন্ত তার শিক্ষানীতি বা অন্যান্য জায়গায় একসময় সে ট্রাইবাল ইউজ করতো, এরপর অনেকদিন সে ইন্ডিজেনাস ইউজ করেছে। 2011 সালের পর থেকে বাংলাদেশ সরকার আর তাদেরকে ইন্ডিজেনাস আকারে ট্রিট করে না। পরে 2011 সালের পরে বাংলাদেশ সরকার ইন্ডিজেনাস আকারে ট্রিট করে? No, sir. No, sir. কি আকারে ট্রিট করে এখন? আদিবাসী। আদিবাসী আকারে ট্রিট করে না। এবং মাশায়েক, শোনা যাচ্ছে তুমি আমার কথা? মাশায়েক শুনছো আমার জি স্যার, কথা? স্যার মানে আই ওয়াজ ট্রাইং টু থিংক দি অ্যানসার, যে বাংলাদেশ আসলে ঠিক কিভাবে ট্রিট করে। বাংলাদেশে 2011 সালের পরে সরকারি কর্মকর্তাদেরকে প্রজ্ঞাপন জারি করে আদিবাসী এবং ইন্ডিজেনাস এই শব্দটা যাতে ব্যবহার না করে ঘোষণা দেওয়া হয়েছে। আরো ইন্টারেস্টিংলি, প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা কিছুদিন লিখেছিল 2015 সালে না 16 সালে লিখেছিল যে আদিবাসী কয়েকজন মারা গেছে এরকম। তখন মানে সরকার তাদের প্রতি এত খড়গহস্ত হইছে যে বলল যে তোমরা আদিবাসী বা ইন্ডিজেনাস এটা লিখতে পারবে না। শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. এবং একটানা কয়েকদিন সরকার প্রথম আলোতে যে কোনো কোম্পানির বিজ্ঞাপন যাতে পাবলিশ না হয়, এটা সবাইকে বলে দিচ্ছে যে প্রথম আলোতে কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না। মানে বুঝছো, মানে সরকারের প্রেশারটা যে ইউ ক্যান নট ইউজ দ্য ওয়ার্ড আদিবাসী। এখন আসো, এটা শুধু বাংলাদেশ না, তোমার 2009 সালের পরে মেজরিটি অফ দ্য সাউথ এশিয়ান সোসাইটিজ ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, এরা সবাই বলে যে আমাদের রাষ্ট্রে কোনো আদিবাসী নাই। খেয়াল করছো? মাশায়েক, প্রবলেমটা খেয়াল করছো? Yes. জি স্যার। মানে এই সকল রাষ্ট্র বললো যে আমাদের রাষ্ট্রে কোনো আদিবাসী নেই, যদিও 2-3 বছর আগে তাদের শিক্ষানীতিতে বলছে আদিবাসী আছে। তো কেন সবাই একসঙ্গে ঘোষণা দিল যে আমাদের রাষ্ট্রে আদিবাসী নেই? বলতো কি এমন জিনিস তাদেরকে তাড়িত করলো ইন ডিনাইং দ্য নোশন অফ আদিবাসী? শোনা যাচ্ছে আমার কথা? তাহলে মানে ডমিনেন্ট যারা আছে, মানে তারা হয়তো বা ল্যান্ডটাকে নিজেদের হিসাবে ক্লেম করতে চাইছিল, কিন্তু তারা যদি বলে যে আদিবাসী আছে। It is not simply like this. It is not simply like this. মানে there are problems, serious problems in defining the notion of indigeneity. দেখো, ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্ডিজেনিটিটাকে, জাতিসংঘের যে ইন্ডিজেনিটি প্রোগ্রামটা ফেল করছে তো মোস্টলি। হ্যাঁ, মানে মানে আমি যদি ইন এ নাটশেল বলি, মানে মোটা দাগে ফেল করছে। কারণ ওয়েস্টে আদিবাসী জিনিসটাকে যেভাবে বোঝা হয়, আমাদের মতো সাউথ এশিয়ান সোসাইটি গুলোতে আদিবাসী ইস্যুটাকে ডিফারেন্ট ওয়েতে বোঝা হয়।
ডিফারেন্সটা, নুয়ান্স গুলো তোমাকে খেয়াল করতে হবে। নুয়ান্স গুলো হচ্ছে ব্রিটিশরা they occupied the land of red Indian and indigenous peoples in তোমার হচ্ছে এটার নাম কি, আমেরিকা, ইন কানাডা, ইন অস্ট্রেলিয়া। শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. বসায়? আচ্ছা, তারা সেখানে তাদের জায়গা জমি দখল করে তারা সেখানে থেকেছে, কিন্তু আমাদের এই জায়গায় তারা কিন্তু থেকে যায় না, তারা আবার চলে গেছে। খেয়াল করছো? Yes, sir. এখন এখানে ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো থিওরি আছে। যেমন একটা থিওরি হচ্ছে সল্ট ওয়াটার থিওরি। সল্ট ওয়াটার থিওরি হচ্ছে মেনি এশিয়ান লিডার্স ভিউ ইন কান্ট্রিজ কলোনাইজড বাই দ্য ইউরোপিয়ানস হু ক্রস সল্ট ওয়াটারস অ্যাজ কলোনাইজার্স। সো তারা মনে করে যে সল্ট ওয়াটার মানে হচ্ছে লোনা পানি, শুধু হচ্ছে লোনা পানি পার হয়ে যে ভূমিগুলো দখল হইছে সেগুলোতে তোমার হচ্ছে শুধু ইন্ডিজেনাস হবে, পিপল থাকবে, অন্য সোসাইটি গুলোতে থাকবে না। আমার কথা শোনা যাচ্ছে মাশায়েখ? ইয়েস স্যার। আচ্ছা, এটা কেন আবার ওরা সবাই যে একসঙ্গে কেন ডিনাই করছে ওই কারণটা বলি। 2011 সালের পরে জাতিসংঘ যখন সনদ হলো, যে সনদ হলো মানে যে তুমি যদি তাদেরকে আদিবাসী ঘোষণা করো এই সার্টেন গ্রুপ অফ পিপলকে, তখন তুমি সেখানে কোনো একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, নাথিং, ইউ ক্যান নট ডু নাথিং দেয়ার। যেমন বাংলাদেশ সরকার হিলট্রেক্সে কোনো প্রজেক্ট করতে পারবে না, কোনো ভূমি মানে স্কুল করতে পারবে না, ইউনিভার্সিটি করতে পারবে না, কিছুই করতে পারবে না উইদাউট দেয়ার প্রায়র পারমিশন। এবং তারা সেখানে যদি কোনো কনফ্লিক্ট হয়, ইউএন সেখানে যায় সৈন্য পাঠাবে। শোনা যাচ্ছে আমার কথা? সোলজার দে উইল। Yes, sir. Yes, sir. সো এখন বাংলাদেশ সরকার চিন্তা করলো আমার কি দায় পড়ছে নাকি যে নিজের পায়ে নিজে কুড়াল মারা, যে জাতিসংঘকে নিয়ে আসা। শোনা যাচ্ছে? Yes, sir. রাষ্ট্রের জায়গা থেকে তুমি যদি কল্পনা করো, এটা খুবই সিরিয়াস ইস্যু না রাষ্ট্রের জন্য, যে মানে খেয়াল করছো জিনিসটা মাশায়েখ? Yes, sir. মানে মানে এটা হচ্ছে সামথিং লাইক দিস, যে তোমার রাষ্ট্রের একটা জায়গার মধ্যে ইউ ফিল থ্রেটেড, যে ইউ ক্যান নট ডু, মানে ইউ ক্যান নট ইমপ্লিমেন্ট এনি ডেভেলপমেন্ট প্রজেক্ট, নাথিং উইদাউট প্রায়র পারমিশন অফ এ সার্টেন গ্রুপ অফ পিপল, এবং হচ্ছে ব্লা 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 এরকম। এক, দুই হচ্ছে এই যে রাষ্ট্রে যে ভাগ বিভক্তি করা হয় আদিবাসী ভার্সেস নন আদিবাসী, তখন মানে এইসব সোসাইটি সাউথ এশিয়ান সকল মানে সাউথ এশিয়ান এশিয়ান সব সোসাইটি, তখন তাদের বক্তব্য হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপলকে আমরা যদি বলি যে তারা হচ্ছে আদিবাসী, তাহলে বাকিরা কি কলোনাইজার? তারা কি অন্য জায়গা থেকে এসে সেখানে থেকেছে? বরং বাকিরাও তো এখানে হাজার বছর ধরে আছে। বুঝছো জিনিসটা? Yes, Yes, sir. মাশায়েখ, প্রবলেমটা বুঝছো? খেয়াল করছো? জি স্যার। মানে আমেরিকাতে কানাডাতে যেরকম ব্রিটিশরা গিয়ে তারা সেখানে ভূমি দখল করে থেকেছে, বাংলাদেশের প্রেক্ষাপটটা তো টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট। এখানকার বাঙালিরা তারা কি এই সব জায়গায় এসে ভূমি দখল করে এখানে থেকেছে? ইট ওয়াজ নট লাইক দিস। হিস্টোরিক্যাল ইয়াটা তো সেম না, মানে তোমার হিস্টোরিক্যাল রিয়ালিটিটা তো সেম না। আফ্রিকা, সরি এটার নাম কি তোমার, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়াতে যেভাবে কলোনি কায়েম হয়েছে, বা সেখানে যেভাবে ব্রিটিশরা ইন্ডিজেনাস গ্রুপ অফ পিপলদেরকে উচ্ছেদ করে তাদের ভূমি দখল করে সেখানে তারা বসতি স্থাপন করেছে, আমাদের এখানে তো বাঙালিরা বা ইন্ডিয়ানরা তারা তো এখানকার লোকাল জনগোষ্ঠীকে তোমার হচ্ছে মানে যে মানে কোড আনকোড ট্রাইবাল লোকদেরকে উচ্ছেদ করে তাদের ভূমিতে থেকেছে। ইট ওয়াজ নট লাইক দিস। বুঝছো জিনিসটা? yes, প্রবলেমটা মাশায়েখ? জি স্যার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান, ভারতে যে জিনিসটা ঘটেছে, ভারতে যারা হিন্দুত্ববাদীরা ছিল, বিশেষ করে এই যে গৌর, তুমি যাজার আর্টিকেলে পড়ছো না মাশায়েখ? যাজার আর্টিকেলে খুব ইন্টারেস্টিং ক্লেম আছে। তারা বলতেছে যে আমাদের দেশে তো আমরা ভাই সবাই হিন্দু মানুষ। নওশীন শোনা যাচ্ছে? yes, sir. যারা নিজেদেরকে আদিবাসী ক্লেম করতেছে, যারা একটা ট্রাইবাল পিপল, যারা অনেক মার্জিনালাইজ থাকতেছে, তারা তো বাইরের কোনো জনগোষ্ঠী না, তারা তো আমাদের হিন্দুদেরই হারিয়ে যাওয়া, মেলায় হারিয়ে যাওয়া একটা ভাই। বুঝছো জিনিসটা? শুনতেছো? Yes, sir. মানে তাদের sir. ক্লেমটা খেয়াল করছো, যে মেলায় হারিয়ে যাওয়া ভাই আর কি, সরি আমি শব্দটা মানে রেটরিকটা ইউজ করছি, মেলায় হারিয়ে যাওয়া ভাই, বুঝো? Yes, sir. মেলায় হারিয়ে যাওয়া ভাই, বুঝো মাশায়েখ? জি স্যার বুঝছি। মানে তোমার একটা ইন্ডিয়ান যে কাস্ট, লোয়ার কাস্ট পিপলের সঙ্গে একটা ট্রাইবাল পিপলের চেহারা, ফিজিক্যাল এপিয়ারেন্সের মধ্যে কি আলাদা কিছু তফাৎ আছে? তফাৎ আছে?
শুনতেছো তুমি আমার কথা? শুনতেছো? জি স্যার, না স্যার তেমন কোনো তফাৎ নাই। তফাৎ নাই। এবং আমরা যে যে অ্যাট্রিবিউটস এর উপর বেস করে একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে বলতেছে ট্রাইবাল, ইন্ডিয়াতে দেখা যায় যারা লোয়ার কাস্ট হিন্দু তারাও কিন্তু এনিমিজমে বিশ্বাসী, তারা নিজেরাও এনিমিজমে বিশ্বাসী না? জি স্যার। বা ইন্ডিয়াতে যারা ব্রাহ্মণ না মানে অব্রাহ্মণ শ্রেণী, হ্যাঁ, তারাও তো এনিমিজমে বিশ্বাসী। ফলে তুমি ট্রাইবালদের থেকে লোয়ার ক্লাস না আর কি, লোয়ার কাস্ট যে হিন্দু জনগোষ্ঠী আছে, তুমি ইট ইজ ভেরি টাফ টু ডিসার্ন দ্যাম। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. মাসায় বুঝছো জিনিসটা, প্রবলেমটা? জি স্যার। মানে দেয়ার আর নো মার্ক ডিফারেন্সেস ইন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। আর হচ্ছে মানে মানুষের মুভমেন্ট মাইগ্রেশনের কারণে মানুষ একসঙ্গে হয়েছে। রিলিজিয়ন এজ এ মার্কার অফ আইডেন্টিটি, সেখানেও দেখা যায় যে কি প্রবলেম। ইন্ডিয়াতে দেখা যায় যে কি তোমার ইন্ডিয়ানদের তোমার হচ্ছে মানে মেইনস্ট্রিম জনগোষ্ঠী যে ধর্ম, ট্রাইবাল লোক যে তাদেরও ধর্ম একই। মানে তুমি রিলিজিয়ন বলো কালচার বলো কোনো দিক থেকে ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট দ্যাম। ক্লিয়ার? Yes, sir. এবং সবচেয়ে ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজেও তুমি দেখো তামিলদের ল্যাঙ্গুয়েজ মানে ওই যে মানে আরিয়ান আর দ্রাবিড়িয়ান, ইন্ডিয়াতে তো দুটো ধারাই, মানে ফলে রিয়েলি টাফ টু ডিসসার্ন। ফলে ইন্ডিয়ান সরকার ডিরেক্ট মানে অস্বীকার করে বসছে। এবং হিন্দুত্ববাদী যে যারা থিওরিস্ট ছিল তারা তো বলাই শুরু করছে যে ট্রাইবাল বলে আসলে কারা কেউই নাই, তারা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা একটা হারিয়ে যাওয়া, মেলায় হারিয়ে যাওয়া ভাই। হ্যাঁ, সো দে আর নট দ্য আদিবাসীস, রেদার তারা আমাদের হিন্দু ধর্মের একটা অংশ। যার আর্টিকেলটা খেয়াল করছো জিনিসটা? Yes, sir. আশায় বুঝেছো ইস্যুটা? জি স্যার। এবং ফলে যে জিনিসটা হয়েছে, ফলে ইন্ডিয়ার দেখা দেখি পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না শুরু করছে। প্রথমে চায়না বলতেছে যে আমার লোকদের যে চেহারা, তাইওয়ানের অসংখ্য জনগোষ্ঠী নিজেদেরকে ইন্ডিজেনাস আকারে ট্রিট করা শুরু করছিল। বললো যে ওদের ফিজিক্যাল চেহারা মানে একটা তাইওয়ানিজ যে গ্রুপ অফ পিপল, যেমন আমাদের ভিসি দেখো উনিও তো তাইওয়ানের না? তাইওয়ানের না? শোনা Yes, যাচ্ছে আমার কথা? sir. সো আমাদের Yes, ভিসির sir. সঙ্গে একজন চাইনিজের চেহারা কি তুমি আলাদা করতে পারবা? No, মানে এই যে বললাম আমাকে ফিজিক্যাল ডিফারেন্স, রিলিজিয়ন, হ্যাবিট। সো এই জিনিসটা যেরকম তোমার কানাডাতে, তোমার হচ্ছে ল্যাটিন আমেরিকাতে, তোমার এই ইভেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে ইজিলি ডিস্টিংগুইশ করা যায়, মানে ফিজিক্যাল মার্কারের মধ্য দিয়ে বা হচ্ছে হ্যাবিচুয়েশন, রিলিজিয়নের মধ্য দিয়ে ইজিলি ডিসার্ন করা যায়। এশিয়ান সোসাইটি গুলাতে কিন্তু সহজে এভাবে ইন্ডিজিনাস গ্রুপ অফ পিপলকে আলাদা করে ডিসার্ন করা যায় না। ক্লিয়ার? ক্লিয়ার? yes, sir. বুঝছো মাসা এখন প্রবলেমটা? ইন্ডিজিনাস Yes, প্রবলেমটা আমাদের সাউথ এশিয়ান সোসাইটি গুলাতে। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার যে পজিশনটা লাস্টে নিল, বাংলাদেশ সরকার পজিশন বললো যে ওদেরকে এথনিক মাইনরিটি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে হবে। দেখো না তোমরা এখন Yes, sir. মানে জি, স্যার। সরকারের স্যার। পলিসি হচ্ছে, মানে সরকার তো একটা খুব মানে রাষ্ট্রের পলিসি যেটা আর কি। হ্যাঁ, সো এই কারণে দেখা যায় যে আমি ওই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা শাহ এবং জাজা এই দুজনের আর্টিকেলটা পড়ে খুব মজা পাবা। জাজার আর্টিকেলটাও খুব মজা, মানে হিন্দুত্ববাদীদের আর্গুমেন্ট গুলা শুনতে খুব মানে মজা পাবা। দেখবা যে ওদের আর্গুমেন্ট গুলা কিভাবে তারা, হ্যাঁ, তোমার হচ্ছে আর্গুমেন্ট গুলা ক্লেম করতেছে। ওই যে আমরা যেরকম আহমদিয়া জামাত নিয়ে পড়েছিলাম না একটা আর্টিকেল, মনে আছে না? হুজুরগুলা কিরকম ভাবে Yes, তোমার sir. ধর্মের বাইরে এসে মডার্নিটির মধ্য দিয়ে ক্লেম করা শুরু করছে যে আহমদিয়াদের এটা মানে একটা লিবারেল ডিসকোর্স শুরু করছে। সো একই রকম ভাবে এখানে কিভাবে শুরু করছে, একই ডিসকোর্স গুলো শুরু করছে। হ্যাঁ, ডিনায়াল জিনিসটা খুব ইন্টারেস্টিং। এই ডিবেট গুলো তোমরা জেনে থাকো। এখন আসো, সো এই যে দেখো আমরা যে বললাম যে যেভাবে আমরা আদিবাসী জিনিসটাকে আলাদা করছি, মানে থ্রু সেভারাল ট্রেটস, যে তাদের একটা আলাদা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, কালচার আলাদা, ল্যাঙ্গুয়েজ আলাদা, ধর্ম আলাদা। ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখা যায় রিয়েলি টাফ টু ডিসার্ন, কারণ সবাই দেখতে একই রকম, কালচার একই, মানে রিয়েলি টাফ, কারণ মোস্টলি অ্যামালগেমেটেড। বুঝছো জিনিসটা? বুঝছো জিনিসটা? Yes, sir. আর বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ক্লেম করা শুরু করছে যে তাহলে আমরা বাঙালিরা কি এখানে কি কলোনি, মানে বাংলাদেশটাকে কি আমরা কি মানে ইন্ডিজেনাসটাকে যদি আমরা কোশ্চেনটাকে ধরেই নিই,
তাহলে আমরা বাঙালিরা কই যাব, মানে উইদার উই আর দ্য মানে মানে এটার নাম কি হচ্ছে, এই যে কলোনাইজার হু অকুপাইড আদার ল্যান্ডস অর এনক্রোচ আদার ল্যান্ডস। বুঝছো জিনিসটা, প্রবলেমটা খেয়াল করছো? Yes, sir. Yes, আশাই sir. প্রবলেমটা খেয়াল করছো এখন? জি স্যার। ফলে রাষ্ট্র ডিরেক্ট এখানে একটা ডিনায়ালের পজিশনে চলে গেছে, হ্যাঁ। এবং শুধু বাংলাদেশ না, মানে পুরো এশিয়ান যখন এইতগুলো রাষ্ট্র ডিনায়াল পজিশনে চলে গেছে, এই জন্য তুমি দেখবে যে জাতিসংঘের ইন্ডিজেনাস প্রোগ্রামটা এখন মারাত্মক, মানে এশিয়ান সোসাইটি এখন কোন একটা রাষ্ট্র যখন এটা অস্বীকার করে বসে, জাতিসংঘ কিন্তু সেখানে আর কাজ করতে পারে না ওই ইস্যুতে। ক্লিয়ার? Yes, sir. জাতিসংঘর তো মানে তারও তো কিছু রুলস রেগুলেশনস এর মধ্যে দিয়ে কাজ করে, ফলে মোস্টলি এটা হচ্ছে মানে এটা হচ্ছে যে কি আন্ডারমাইন্ড একটা। আচ্ছা যাই হোক, এখন আসো বাংলাদেশের আদিবাসী কোশ্চেনটা, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, তোমরা জানো কিনা জানি না, বাংলাদেশের 47 এ যখন ভাগ হচ্ছে তখন চাকমারা চাইছে যে ট্রাই টু মানে ইন্টিগ্রেট উইথ ইন্ডিয়ান স্টেট, এন্ড মারমারা দে ট্রাই টু ইন্টিগ্রেট উইথ মায়ানমার স্টেট। খেয়াল করছো জিনিসটা? এবং 47 সালের পরে হিলফ্লেক্সে তোমার ইন্ডিয়ার পতাকা উঠছে, বান্দারবানে মায়ানমারের পতাকা উঠছে, একদিন না 2 দিন। ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? Yes, স্যার sir. ক্লিয়ার। তো পরবর্তীতে তো তোমরা জানো, যেহেতু রাষ্ট্র এমন এক জিনিস, যেহেতু পাকিস্তান রাষ্ট্রের মধ্যে চলে আসে, তো সে সময় যেটা হয়েছে যে হিলট্র্যাক্সে তোমার প্রায় তোমার হচ্ছে এটার নাম কি, হিলট্র্যাক্সে তো মানুষ মূলত পাহাড়ে খুব একটা বসবাস করে তা না, মানুষ মূলত বসবাস করে পাহাড়ের মধ্যবর্তী যে সমতল ভূমি, যেটাকে আমরা বলি হচ্ছে কি বলি, ভ্যালি বলি। ভ্যালি বুঝো তো? ডু ইউ নো হোয়াট ইজ ভ্যালি? Yes, sir. ভ্যালি মানে Yes, দু sir. পাহাড়ের মধ্যবর্তী যে সমতল জায়গা, কারণ পাহাড়ে দেখবে যে সমতল ভূমিতে হচ্ছে মোস্টলি এটা খুবই ফার্টাইল ল্যান্ড, সেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় তোমার কৃষিজ। সো পাহাড়ের তখন তিন মানে বড় অংশই কিন্তু তোমার হচ্ছে দেখা যায় যে কি এই সমতল ভূমিতে বসবাস করতো। পাহাড়ের মানে সমতল ভূমিতে কৃষিভূমি ছিল প্রায় 54,000 একর। কিন্তু সে সময় তো সরকারের কোনো এনভায়রনমেন্টাল কনসার্ন ছিল না, কিছু ছিল না। তো এটা ব্রিটিশেরই একটা পলিসি ছিল, পাকিস্তান সরকার এটাকে জাস্ট মানে কন্টিনিউ করেছে, ক্যারি অন করেছে। হ্যাঁ, তো ব্রিটিশদেরই পলিসি ছিল যে সেখানে একটা পাওয়ার প্ল্যান্ট করবে, যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, নাম শুনছো না তোমরা এটা? Yes, sir. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নাম শুনেছো? আচ্ছা, সো এই জলবিদ্যুৎ কেন্দ্রকে কি করে, পানি কর্ণফুলী নদীর পানি আটকায়া সেখানে প্রায় 90 into 3, সো অল টুগেদার 270 মেগাওয়াট তোমার ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য তখন বললো যে নদীতে তোমার হচ্ছে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে। নদীতে বাঁধ দেওয়ার পরে দেখা গেল ইন 1960s এ, স্পেসিফিকলি 65 এ, পাহাড়ের 54,000 একর জমি পানির নিচে তলায় গেছে। মাশায়েখ ক্লিয়ার? মাশায়েখ শোনা যাচ্ছে? ইয়েস স্যার। 54,000 মানে এই বিদ্যুৎ কেন্দ্রটা করতে গিয়ে প্রতি 3 জনের 1 জন পাহাড়ি তাদের ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। তুমি জাস্ট চিন্তা করো, একটা মানুষ যখন তার ভূমি থেকে উচ্ছেদ হয়, এটা যে কি করুণ যন্ত্রণার। এবং বলা হয় যে প্রায় 1 লক্ষ পাহাড়ি, তখন তো হিলট্রেক্সের অধিবাসী ছিল মাত্র 3 লাখ, 3 লক্ষ মানুষ ছিল, বুঝছো? সো এই 3 লক্ষের মধ্যে 1 লক্ষ মানুষই তারা তাদের ঘর বাড়ি, ইভেন এই যে পুরোনো পুরোনো চাকমা রাজাদের বাড়ি, ওটাও কিন্তু পানির নিচে এখন। হ্যাঁ, আমি জানি না তোমরা জানো কিনা। সো এই যে এত বিশাল জনগোষ্ঠী তখন তখন তাদের মধ্যে এক ধরনের ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস তৈরি হয়েছে। যদিও আইয়ুব খানের সরকার এই ক্রাইসিসটা হ্যান্ডেল করার জন্য কিন্তু চাকমা রাজাদের সঙ্গে হ্যান্ডেল করে ক্ষতিপূরণ দিয়েছে, আরো কি কি জানি করেছে, অনেক কিছু করেছে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হিলট্রেক্সের যারা নেতা ছিলেন, যে তোমার মানবেন্দ্র নারায়ণ লারমা, এম.এন. লারমা বলে, তো উনি যে কাজটা করেছেন যে উনি স্বায়ত্ত শাসন দাবি করেছেন হিলট্রেক্সের। শোনা যাচ্ছে আমার কথা নৌসেন? Yes, sir. তো স্বায়ত্ত শাসন দাবি করার কারণে তোমরা জানো যে 1975 থেকে 1997 পর্যন্ত হিলট্রেক্সে একটা বড়সড় ইনসার্জেন্সি হয়েছে, যে হিলট্রেক্সের লোকেরা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। সো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার ফলে সে সময় তোমার জেনারেল আবুল মঞ্জুর ছিল,
ওই যে জিয়া হত্যার পরে যাকে মেরে ফেলা হয়েছে, জেনারেল আবুল মঞ্জুরের নাম শুনছো? জেনারেল মঞ্জুর, জেনারেল জিয়া, নাম শুনছো এগুলো? Yes, sir. তো জিয়া ক্ষমতা দখল করার পরে জিয়া তাদেরকে বলেছিল যে আমাদেরকে 2টা বছর সময় দেন। অনেকে বলে যে শেখ মুজিব সবাইকে বলছে যে বাঙালি হয়ে যাও, যদি এটা পলিটিক্যাল রেটরিক, আই ডোন্ট থিংক সো যে শেখ মুজিব খুবই অ্যান্টি চাকমা ছিলেন। বাংলাদেশের ইনফ্যাক্ট বাংলাদেশের কোন শাসকই অ্যান্টি চাকমা বা অ্যান্টি পাহাড়ি আই ডোন্ট থিংক সো যে মানে সে অর্থে ছিল। বুঝছো জিনিসটা? যদিও পলিসি, sir. রাষ্ট্রীয় পলিসি ডিফারেন্ট, কিন্তু তুমি চিন্তাগত ভাবে দেখো, মানে আওয়ামী লীগ থেকেও কিন্তু চাকমা মারমারা এমপি হয়েছে 70 সালের ইলেকশনে। হ্যাঁ, আওয়ামী লীগের তারা হচ্ছে এটার নাম, যাই হোক। সো মেইন স্ট্রিম যেহেতু পলিটিক্স ছিল, তো আমি সে আলাপে এখন ইন ডিটেল যাচ্ছি না। বাট দ্য ইস্যু ইজ দ্যাট যে যখন হিল ট্র্যাক্সে এক ধরনের একটা ইনসার্জেন্সি শুরু হয়ে গেছে, তখন জেনারেল আবুল মঞ্জুর যিনি ছিলেন, হ্যাঁ, তখন তিনি চিটং এর জিওসি ছিলেন, তখন তিনি চিন্তা করলেন যে এই যুদ্ধ তো কোনো মতেই আমরা শেষ করতে পারতেছি না। শোনা যাচ্ছে? কন্টিনিউয়াসলি Yes, সরকারি sir. কর্মকর্তা, মিলিটারি, পুলিশ কর্মকর্তা সেখানে মারা যাচ্ছে ইনসার্জেন্সির কারণে। তখন দে ইনিশিয়েটেড এ ভেরি ভেরি তোমার হচ্ছে রাফ এন্ড টাফ পলিসি। কি পলিসি নিছে বলো তো মাসায়, কি পলিসি নিছে তারা? তারা পলিসি নিচ্ছে বাংলাদেশের যত জায়গায়, যতখানে ভূমিহীন কৃষক আছে, তারপর হচ্ছে বাংলাদেশে অসংখ্য মানুষ তো নদী ভাঙ্গনের শিকার হতো, তখন তো প্রচুর মানুষ নদী ভাঙ্গনের শিকার হতো। সবাইকে বলল যে তোমরা যদি জমি চাও, ভূমি চাও, রেশন চাও, এবং কি সরকার তাদেরকে পয়সা দিত, তোমাদেরকে, তোমরা যদি হিল ট্র্যাক্সে যাও, সরকার তোমাদেরকে প্রত্যেককে এত একর জমি দিবে, অনেকগুলো কৃষি ভূমি দিবে, তোমাদের প্রত্যেক মাসে রেশন দিবে। রেশন বুঝো মালিহা? স্যার। Yes, sir. যে রেশন মানে তোমার যদি খাবারের ক্রাইসিস থাকে, তোমাকে প্রতি জি, মাসে এত কেজি চাল ডাল এতগুলো করে দিবে। তো বাংলাদেশে তো অসংখ্য মানুষ তো সে সময় ভূমিহীন ছিল। হ্যাঁ, তো ভূমিহীন সকল মানুষকে নিয়ে সরকার সেখানে একটা হিউম্যান শেল্ড তৈরি করলো। যেহেতু তোমার রাষ্ট্রের বিরুদ্ধে সেখানে বিদ্রোহ হচ্ছে, পরে রাষ্ট্র কি করলো, সেখানে যে বাঙালিদেরকে সেখানে সেটেল করলো, যে যাতে মানে বাঙালিরা সেখানে থাকে, যে কোনো মতে বিদ্রোহটা। সো এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে সেখানে প্রায় বাঙালিরা প্রায় 50% হয়ে গেছে। 50% বাঙালি, 50% পাহাড়ি হয়ে গেছে হিল ট্র্যাক্সে। ক্লিয়ার? দিস ইজ দ্য রুট Yes, sir. পলিসি অফ দ্য স্টেট। সো স্টেটের জায়গা থেকে স্টেটের জাস্টিফিকেশন হচ্ছে স্টেটের ওই যে ইন দ্য নেম অফ সো কল্ড, ইন দ্য নেম অফ সেফগার্ডিং ইটস সভারেন্টি। ক্লিয়ার? Yes, sir. স্যার। মাসাই বুঝেছো এখন প্রবলেমটা? জি স্যার। তো এমন এক অবস্থা, এবং হিল ট্র্যাক্সে যা হয়েছে যে ইনসার্জেন্সিটা তো যখন 20-30 বছরের ইনসার্জেন্সি হয়, গত ক্লাসে আমরা তামিলদেরকে নিয়ে পড়েছি না, 20-30 বছরের ইনসার্জেন্সির পর কি হয়, নিজেদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয় না, ক্ষমতাহীনতার। জি, sir. জি, sir. তারপর এক ধরনের ক্রাইসিস তৈরি হয়, তখন নিজেদের মধ্যেই তো সন্দেহ তৈরি হয় যে ও হচ্ছে বিট্রিয়াল। এজন্য দেখবা পাহাড়ের মধ্যে মানে এটা এত ভাগ বিভক্তি হয়েছে, জনসংহতি সমিতি, আবার জেএসএস সংস্কার, ইউপিডিএফ। এবং তুমি যদি গত 10 বছরের পাহাড়ের সংঘাত গুলা দেখো, এটা বাঙালি বনাম পাহাড়ি সংঘাত না। বুঝছো জিনিসটা? শোনা যাচ্ছে আমার কথা? Yes, sir. রেদার এটা পাহাড়ি বনাম পাহাড়ি, ওই যে ট্রেইটারের সে সংঘাতের জায়গায় চলে গেছে। এবং বাংলাদেশ সরকার একটা ভালো কাজ করেছে হচ্ছে 1997-এ যে শান্তি চুক্তিটা করেছে। শোনা যাচ্ছে আমার কথা? জি, sir. টু এ পিস, ইয়েস স্যার। টু এ পিস তোমার হচ্ছে, হ্যাঁ, তোমার দ্য ইনসার্জেন্সি অর সামথিং লাইক দিস। তো এখন পর্যন্ত মানে এবং বাংলাদেশ সরকার 2011-এর পরে যে পলিসিটা নিয়েছে, যে তাদেরকে তোমার হচ্ছে এই যে ইন্ডিজিনাস আকারে তারা আবার স্বীকার করতেছে না। হ্যাঁ, সো দিস আর দ্য থিংস। যে এবং পাহাড়িদের নিজেদের আইডেন্টিটির মধ্যেও এক ধরনের দোটানা, কন্টিনিউয়াস এক ধরনের, দেখো পাহাড় মানে হিল কলোনিয়াল পিরিয়ডে তারা নিজেদেরকে ট্রাইব মনে করতো, পাকিস্তান আমলেও তারা ট্রাইব ছিল, এরপর আবার মানে তাদেরকে উপজাতি বলা হলো, এরপর অনেকদিন তারা নিজেদেরকে আদিবাসী ডাকা শুরু করলো, এখন তাদেরকে আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো দেখো ওভার দ্য টাইম এন্ড স্পেস হাউ এ গ্রুপ আইডেন্টিটি শেপ, রিশেপ, নেম, রিনেম, ব্লেমড,
খেয়াল করছো জিনিসটা? খেয়াল করছো? Yes, sir. Yes, 100 sir. বছর ব্যবধানে কত পলিটিক্স হলো। যাই হোক, যদিও আমি এগ্রি করি না যে কাউকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বৃহৎ নৃগোষ্ঠী এভাবে বিভক্ত করা, প্রত্যেকের রাষ্ট্রে সবার সমান অধিকার। কিন্তু পাহাড়ের আবার কিছু তোমার হচ্ছে ইস্যু আছে, যেমন আমি জানি না তোমরা বদরুদ্দিন ওমরের লেখা পড়েছো কিনা, যেমন বাংলাদেশের পাহাড়ের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে এখন ভূমির প্রবলেম। হ্যাঁ, যেমন বাংলাদেশ রাষ্ট্রের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা হয় যে সবার মানে আমাদের রাষ্ট্রের ভূমি মালিকানার তোমার হচ্ছে সিস্টেমটা কি, রাষ্ট্রে কেউ ভূমির কিভাবে মালিক হতে পারবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যে আমি হচ্ছে এই ভূমির মালিক, অথবা হচ্ছে তোমার হচ্ছে মানে এটাকে কি বলে যে এই যে সমবায় ভিত্তিক, সমবায় মানে বুঝছো, যৌথ মালিকানা, শোনা যাচ্ছে? Yes, sir. যৌথ মালিকানা, কয়েকজন মিলে আমরা হচ্ছে একটা জায়গা কিনলাম, অথবা রাষ্ট্রীয় মালিকানা, এইভাবে। কিন্তু হিল ট্রেক্সের মানুষের আন্ডারস্ট্যান্ডিং তো এরকম না, তাদের ভূমির মালিকানা হচ্ছে ডিফারেন্ট। তাদের ভূমির মালিকানার কোশ্চেনটা হচ্ছে কমিউনিটির সম্পদ, তারা মনে করে যে এই জায়গাটা হচ্ছে তাদের কমিউনিটির সম্পদ। শুনতেছো? জি, স্যার। এটা চাকমাদের জমি, এটা মারমাদের জমি, বুঝছো জিনিসটা? এখন বাংলাদেশে যখন রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেল এবং সেখানকার যে ভূমি ব্যবস্থাপনা সংবিধান যখন হয়ে গেল, তখন হিল ট্র্যাক্সের লোকদের ভূমির মালিকানাটা অস্বীকার হয়ে গেল, যে চাকমাদের জায়গা বলে মৃঙ্গদের জায়গা। দেখো না তোমরা এখন এই যে একটা হিল ট্র্যাক্সে একটা পাহাড় একটা রেস্টুরেন্ট নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, দেখো না? কিছুদিন আগে তোমরা দেখো না? শোনা যাচ্ছে আমার কোনটা কথা? স্যার? এই যে বান্দরবানে একটা রেস্টুরেন্ট বানানো নিয়ে, হোটেল না রেস্টুরেন্ট বানানো নিয়ে অনেক তর্ক হলো, দেখো নাই? মৃঙ্গদের বিদ্রোহ হলো। Yes, স্যার, দেখেছি। কি বলো, আমি তো দেখি তোমাদের ক্লাসের ছেলেরাই সবাই, মেয়েরাই সবাই, উম্মে আবিহা থেকে শুরু করে সবাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল। আমি তো সবাইকে ফলো করতেছিলাম, দেখতেছিলাম যে সবাই হিল ট্রেক্স এর পাহাড়ে। মাসাই কি ফেসবুকে নাই নাকি? ইয়েস স্যার। তুমি ফেসবুকে নাই নাকি? না, আমি ফেসবুক নাই স্যার, শুধু মানে মেসেঞ্জার চালাই, মধ্যে মধ্যে অ্যাকাউন্ট আবার বন্ধ হয়ে যায়। আচ্ছা, কোনো সমস্যা নেই। তো বুঝছো জিনিসটা, মানে হিল ট্রেক্স এর প্রবলেমটা এবার খেয়াল করছো? জি, স্যার। আদিবাসী বলা না বলা নিয়ে প্রবলেমটা খেয়াল করছো মাসায়? তাইবা ক্লিয়ার তুমি? তাইবা? জি, স্যার, ক্লিয়ার। ওকে, সো তোমরা একটু পড়ো যে তোমার হচ্ছে আর্টিকেল যেগুলো দিয়েছি, স্পেসিফিক্যালি শাহের আর্টিকেলটা পড়বা, জাজার আর্টিকেলটা পড়বা। ওকে, একটা বাংলা আর্টিকেল দিয়েছি ফরহাদ মোজারের, সেটাও পড়ে নিও ইফ ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট। অর আচ্ছা, আমি তোমাদের ফাইনাল কোশ্চেনটা আপলোড করেছি, দেখেছো তোমরা? জি, স্যার, Yes, দেখেছি। sir. স্যার, ওয়ার্ড লিমিটটা কি 3000? মানে 3টা কোশ্চেন 1000 করে করে, বুঝছো? ওকে, স্যার। আমি চিন্তা করলাম তোমরা এখন এথনোগ্রাফি করার টাইম পাবো না, রেদার তোমরা একটু ট্রাই টু মেক ইট মানে অ্যানালিটিক্যাল। ওকে, ডেসক্রিপটিভ লেখো না। মাশায় ক্লিয়ার? মালিহা, জি স্যার, ক্লিয়ার। একটা আর্টিকেলের মধ্যে উপর ভর করেই যে একটা কোশ্চেনের অ্যান্সার করবা তা না। যেমন আমি তোমাদেরকে একটা দিলাম হচ্ছে কাশ্মীরি মুসলিম মেয়েদের এজেন্সি নিয়ে। হ্যাঁ, আমরা তো হাফ উইডো একটা পড়েছি, তাই না? নওশিন, স্যার, আপনার কথা Yes. শোনা যায়নি। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি, স্যার, এখন দেখছি। আচ্ছা, সো তোমাদেরকে যেটা বলছি যে তোমার এটার নাম কি, এক মানে আই উড লাইক টু অ্যান্সার কোশ্চেন নাম্বার 2 or 3। ধরো ওটার জন্য যে আমি শুধু একটাই আর্টিকেল পড়বো তা না, অ্যাটলিস্ট আরো ইন্টারনেটে সার্চ করো কোনো রিলেভেন্ট আর্টিকেল আছে কিনা, রিলেভেন্ট এথনোগ্রাফি আছে কিনা, বুঝছো জিনিসটা? ইভেন জি, স্যার। কোর্স ওয়ার্কে যেগুলো পড়েছি, তো ইউ শুড মানে obviously you should refer those articles and so on, but apart from that মানে try to include references from other sources as well. Okay, ওকে, স্যার। আলিহা ক্লিয়ার? জি স্যার। আমি না তোমাকে খুবই কনফিউজ হয়ে গেছে, আমি ভাবছি যে তুমি আবার এন্ড 4-2 তে আরো একজন মালিহা আছে, তোমাদের মানে অনেক কয়েকজন, মানে আমি আরো কনফিউজ হয়ে গেছি। পরে ওই দিন চিন্তা করলাম যে ও তো আরেক মালিহা। ওকে, স্যার, মালিহা মারজান। জি স্যার। থ্যাংক ইউ। আমি এটা জাস্ট ওই দিন মাসায়
ঠিক করে দিল যে মালিহা দুজন, আমি তো জানতাম না, আমি ভাবছি একই জন। সো ক্লিয়ার, তোমরা এটা একটু মাথার মধ্যে রাখো, হ্যাঁ, যে Yes, sir. তোমার হচ্ছে Okay, sir. যখন মানে while you will write যে হচ্ছে যে একটা এথনোগ্রাফির উপর থাকবো তা না, চুজ করো যে কোনটা কোশ্চেনটা তুমি অ্যান্সার করবা, ওটা নিয়ে রিলেভেন্ট কি কি আর্টিকেল আমরা পড়িয়েছি বা বাইরে থেকে কি কি আর্টিকেল আরো পড়া যায়। ওকে ওকে। জি স্যার। আর তোমরা স্যার রেফারেন্স সহ কি 1000 ওয়ার্ডস? রেফারেন্স সব সময় তোমার হচ্ছে ওয়ার্ড লিমিটের বাইরে থাকে, এটা তো জানার কথা তোমার। ওকে স্যার, ওকে স্যার। এনি কোশ্চেন মাসায়? মাসায় এনি মোর কোশ্চেন? তাইবা? So, no, sir. Sir, or maybe Wi-Fi problem. আচ্ছা তাইবা, তোমার কোনো কোশ্চেন? No, sir. এখন question. Sir, তাহলে হলো আমরা যে কোনো 3টা কোশ্চেনের আনসার দিব ইন্ডিভিজুয়ালি 1000 ওয়ার্ডস করে ওয়ার্ড লিমিট আর কি হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের। Yes, জি। yes, please. আর আমাদের রাইটিং এর ক্লাস আমি দেখি, আমি তোমাদের সঙ্গে একদিন বসবো, তোমরা একটু সবাই মিলে বসো, আমাকে একটা টাইম জানাও। আজকে কিন্তু আমাদের শেষ ক্লাস, ওকে? আচ্ছা, আমি একটা আর্টিকেল তোমাদেরকে পড়াইতে পারি নাই, ফারবেসের একটা আর্টিকেল পড়াইছি, মানে একই বইয়ে, তোমরা একটু পড়ে নিও তোমাদের অফ টাইমে যতক্ষণ থাকে। উইক 13 এ দেওয়া আছে, বুঝছো? ল্যাক অফ মুসলিম ভালনারেবিলিটি, মোস্টলি কাছাকাছি। আমরা ওই যে গুজরাটের ভেজিটেরিয়ানিজম নিয়ে আমরা একটা আর্টিকেল পড়েছিলাম না, মনে হচ্ছে না তোমাদের? Yes, sir. ওটারই নেক্সট চ্যাপ্টার আর কি, বুঝছো? ওটা পড়ে নিও তোমাদের অফ টাইমে। আর আর হচ্ছে উইক 12 যেটা আমরা আজকে আলাপ করেছি, উইক 12টা মূলত আমি চিন্তা করছি যে ইন্ডিজিনাস কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে লার্জ চাঙ্ক অফ পিপল নিজেদেরকে সেভাবে ক্লেম করছে, সেটা নিয়ে স্টেটের সঙ্গে তাদের স্টিল কনফ্রন্টেশন, হ্যাঁ, অনেক ইস্যু আনরিজলভড, হ্যাঁ, এটা তোমাদের ইস্যু নয় অ্যাবাউট ইট। সো ওকে, আর যদি তোমাদের কোনো কোশ্চেনটা নিয়ে মানে ফাইনালে কোনো কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার, বাট রাইটিং ক্লাস আপনি যেহেতু আজকে লাস্ট ক্লাস, নেক্সট মানডেতে তো আমরা ক্লাস টাইমে করতেই পারবো। নেক্সট মানডে কি ক্লাস টাইম আছে? আমি তোমাদেরকে আমি স্যার নেক্সট মানডে তো ছুটি আই গেস। হ্যাঁ, নেক্সট মানডে ছুটি, 10 তারিখ তো ছুটি, মানে আমাদের আজকে ফাইনাল ক্লাস। আমরা দেখি, তোমরা সবাই মিলে আমাকে একদিন টাইম দাও, আমি সন্ধ্যার পরে আই এম অ্যাভেলেবল। ওকে 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 স্যার। বা বিকেলের দিকে, আসর থেকে মাগরিবের যে টাইমটা, ওটাও আমি ফ্রি থাকি। ওকে ওকে মাশায়েক, জি স্যার। তাইবা, সবাই ভালো থেকো। তোমাদের সঙ্গে তো দেখাই জি হলো স্যার, না, আপনি তোমাদের আমি অনেককে তো চিনিই না। নওশিনের সঙ্গে দেখা হয় নাই, তাইবার সঙ্গে দেখা হয় নাই, মালিহার সঙ্গে আমার বোধহয় দেখাই হয় নাই। জানি না নেক্সট ক্লাসও বোধহয় অনলাইনে হবে নেক্সট সেমিস্টার, তাই না? ইট সিমস Yes, নেক্সট sir, তাই সেমিস্টার মনে উইল হয়। বি নেক্সট। জি স্যার 355 নিচ্ছে। স্যার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 355 কিন্তু একটু অ্যাডভান্স লেভেল কোর্স, একটু দেখে শুনে নিয়েন। হ্যাঁ, একটু মানে পড়াশোনা আছে, মাসা একটা নিয়েছে, ওদের সঙ্গে কনসাল্ট করে নিও। ওকে ওকে তাইবা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আল্লাহ হাফেজ।